আজকের গন্তব্য ঢাকা টু মেঘালয় শিলং। শিলংয়ে মেঘালয় ঘোরার টু জেড, কত টাকা খরচ, কিভাবে গেলাম, যত কিছু আছে খুঁটিনাটি বিষয় সব কিছু শেয়ার করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার টু নিউ ব্লগ। শিলং ট্যুরের প্রথম পার্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিনে আপনাদের সাথে আমরা কি কি করলাম সব কিছু আপনাদের শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। চলে গেলাম বাসা থেকে বের হয়ে সিলেট যাওয়ার উদ্দেশ্যে, ঢাকা টু সিলেট। সিলেটে আমরা লন্ডন এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম। আমরা কেটেছিলাম স্লিপার কোচে, জনপ্রতি ছিল 1500 টাকা করে। ঢাকা থেকে বাস ছেড়েছিল 12টা 15 মিনিটে এবং আমাদের সিলেটের লাস্ট সময় ছিল সকাল 7টা। আমাদের নামিয়ে দিয়েছিল হুমায়ুন চত্বরে। তো আমাদের সিট ছিল ডাউন সাইডে, আর ডাউন সাইডে ভালো স্পেস ছিল। আপনারা যদি দুজন বেবি বা একজন বেবি থাকে কমফোর্টভাবে চলে আসতে পারবেন। খুব ওভারঅল সব মিলিয়ে ওদের সার্ভিস খুব ভালোই ছিল, আমাদের তো ভালোই লেগেছে। তবে সাজেস্ট করব বেবি নিয়ে আসলে ডাউন সাইডে সিট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে আসতে পারবেন কমফোর্টভাবে। এখন চলে আসলাম, আমাদের ব্রেক টাইম ছিল আপনার হবিগঞ্জ একটা রিসোর্টের রেস্টুরেন্টে। ওখানে 25 মিনিটের মতো ব্রেক ছিল। ওখানে আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে চা নাস্তা যেটা খাওয়ার খেয়ে আপনারা আবার বেরিয়ে পড়তে পারবেন। আসলে সব হাইওয়েতেই আসলে ব্রেক টাইম দেয়। তো লন্ডন এক্সপ্রেস ব্রেক টাইম ছিল হবিগঞ্জ। তো আমাদের ব্রেক টাইম শেষ, আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আমরা আবার চলে গেলাম। ঢাকা থেকে লন্ডন এক্সপ্রেসের গাড়ি ছেড়েছিল 12:30টার দিকে, আর আমরা সিলেট শহরে নেমেছি সকাল 7টায়। সকাল 7টায় নেমে আমরা হুমায়ুন চত্বর থেকে 5 ভাই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে। সিলেট থেকে তামাবিল বর্ডারের যেতে সিএনজি ভাড়া নিয়েছিলাম আমরা 1000 টাকা। যেহেতু ঈদের সময় ছিল, ভাড়া সবাই এর থেকে বেশিও চাচ্ছিল। অনেক বার্গেনিং করে আমরা 1000 টাকায় পরবর্তীতে পেয়েছি। তো অবশ্যই অফ সিজনে গেলে আপনারা কিন্তু একটু দামাদামি করে নেবেন, তবে ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে। তবে সিলেট থেকে তামাবিল বর্ডারে একটা বাস ছাড়ে, সেটা হলো আপনার গেটলক সেটিং বাস, যেটা কি বলে ভাড়া খুবই কম, আপনারা চাইলে ওটাও যেতে পারেন। তবে আমরা সিএনজিতেই গিয়েছিলাম। সিএনজি থেকে সময় লেগেছিল 2 ঘন্টার মতো। আর তামাবিল যেতে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর ছিল, মানে কি বলবো, দেখা যাচ্ছিল। আর যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো একদমই আমাদের বাংলাদেশে বর্ডারের মধ্যে পড়েনি, সবগুলোই পড়েছে ইন্ডিয়া শিলংয়ের মধ্যে, মেঘালয়ের মধ্যে। তো যতই যাচ্ছি পাহাড় দেখছি আর মনে হচ্ছে চলে আসছে, বাট রাস্তা তো অনেক দূর। তো সকাল 7টায় আমরা নেমে কিন্তু 8টার মধ্যেই আমরা বর্ডার আসার মানে 8টার মধ্যেই সিএনজি থেকে উঠে আমরা বর্ডারে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি, যাতে বর্ডারে এই সময় যাতে ভিড়টা না পায় বা ভিড় যাতে একটু কম পাই সেজন্য। তো সেজন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি। সিএনজিওয়ালা ভাই দেখাচ্ছিল বাম সাইডের রাস্তা দিয়ে জাফলং যাওয়া যায়, খুব কাছাকাছি জাফলং এই রাস্তা দিয়ে। আর ডান সাইডের রাস্তা দিয়ে সরাসরি তামাবিল বর্ডারে আমরা চলে আসছি। আর আপনারা যদি ঢাকা থেকে যদি ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে এসেও ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। আমরা এখানে এসে আমাদের 3জন বলতে আমার বেবির ট্রাভেল ট্যাক্স লাগেনি, 3 ইয়ার্স। আমার হাজবেন্ডের এই যে ব্যাংকে এখানেই ছিল, এখান থেকে আমরা আগে নেমে সিএনজি থেকে আমরা আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিয়ে তারপরে আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছিলাম। আর ঈদের টাইমে একটু মোটামুটি ভিড় ছিল, তবে খুব আহামরি না। সবচেয়ে মানে কম সময়ে কম টাইমের মধ্যে আমরা একদমই মানে যতই ঈদ থাকুক যাই থাকুক না কেন, আমাদের খুবই কম সময়ের মধ্যে ইন্ডিয়ার বর্ডার পার করতে পারছি, যেটা আসলেই মানে আপনারা জাস্ট আসবেন, ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবেন, দেখতেই পাচ্ছেন খুব বেশি লাইন ছিল না, মানে যাচ্ছিলাম আর পটাপাট করে হয়ে যাচ্ছিল। তবে ইমিগ্রেশনের ভিতরে খুব বেশি সব কিছু চেক করে, এরকম আহামরি কিছুই না। তো জাস্ট আমাদের পাসপোর্টগুলো দেখলো, দেন আমরা চলে আসলাম তামাবিল বর্ডার। এখানে আমাদের ব্যাগ ট্যাগ কিছুই চেক
করলো না। আমরা ভেবেছিলাম হয়তো অন্য বর্ডারের মতো, ইন্ডিয়ার অন্য বর্ডারের মতো ব্যাগ ট্যাগ খুলে টুলে চেক টেক করবে, বাট সেরকম কিছুই করেনি, ব্যাগ ট্যাগ কিছুই চেক করেনি। জাস্ট পাসপোর্টটা দেখে ইমিগ্রেশনের সব কিছু একটু ভিতরে কথা টথা বলে আমরা বেরিয়ে গিয়েছি, আমাদের কাজ ওকে। এখানে সবাই ছবি টবি তুলছে, বাংলাদেশের বর্ডার শেষ, ইন্ডিয়ার গেট দেখতেই পাচ্ছি। ইন্ডিয়ার গেটের এখানে আমরা ঢুকে যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো ইন্ডিয়া ইমিগ্রেশনে যেতে আমাদের একদমই হেঁটে যেতে হয়নি। ইন্ডিয়া ইমিগ্রেশনের এখানে বাস এক কার্ড ছিল, এখান থেকে আমরা যাদের ইমিগ্রেশন শেষ তারা ওখানে অপেক্ষা করে, বাস আসে, গাড়ি আসে, গাড়ি আবার নিয়ে যায় ইমিগ্রেশনের অফিসে। তো আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন অফিসে চলে আসলাম। ইন্ডিয়া ইমিগ্রেশন অফিসেও তেমন কোনো ঝামেলা হয়নি, আমাদের পাসপোর্ট চেকিং করলো এবং এখানেও আমাদের কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু চেক করেনি। জাস্ট ওরা আসলে দেখলেই বুঝে কারা এরকম করে, তাদেরই আসলে ধরে। এখানে জাস্ট আমাদের কোনো কিছুই চেক করেনি এবং কোনো এক্সট্রা পেপারসও চায়নি। মানে থাকে না এখানে যে এক্সট্রা আপনার জব বা আপনি কি করেন, আপনি কেন, আপনার বিজনেসের লাইসেন্স বা আপনার কাছে কিছু আছে কিনা, যেই ডকুমেন্টসগুলো ছাড়া আসলে আপনি দেশের বাইরে যেতে পারবেন না, এনওসি, এগুলো কিচ্ছু দেখেনি। জাস্ট ইমিগ্রেশন অফিস থেকে আমরা কাজ শেষ করে কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। মানে এখন আমরা ডাউকি থেকে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেলাম, সেটাকে বলা হয় ডাউকি। ডাউকি থেকে আমরা জাফলং দেখছি, জাফলং দেখার জন্য দাঁড়াচ্ছি, দেখা যাচ্ছে বাংলাদেশ, আপনাদের দেখাচ্ছি। তবে আমরা এখান থেকে আমরা একজন শিলংয়ের স্থানীয় একজনকে আমরা আগে থেকেই ট্যাক্সি বুকিং করে রেখেছিলাম, আমরা যেই কয়দিন গিয়ে থাকবো সেটার জন্য। মজার ব্যাপার উনি খুব ভালো বাংলা বলে, তো আমাদের এজন্য অনেক সুবিধা হয়েছে। উনি আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে সব কিছু। ঈদের সময় অনেক ভিড় ছিল, ওই যে বাংলাদেশের জাফলং দেখা যাচ্ছে ডাউকি বর্ডার থেকে। তো ডাউকি বর্ডার থেকে আমরা একটু জাফলং এখানে বোর্ডিং করতে পারবেন, বাংলাদেশে যারা এখান থেকে ট্যুরিস্ট আছে ইন্ডিয়ার, এখানেও বোর্ডিং করতে পারবেন, স্বচ্ছ পানি। সো আমরা সবসময় এখান থেকেই আমরা যখন জাফলং থেকে তখন ইন্ডিয়ার সব কিছু দেখি। আবার ইন্ডিয়ার যারা আছে তারা এখান থেকে ডাউকি থেকে আবার জাফলংয়ের সব কিছু দেখে। তো আমরা চলে গেলাম। আমরা কিন্তু আমি যাকে নিয়েছিলাম ওনার সাথে কথা হয়েছিল যে উনি আমাদের সাইট সিইং করতে করতে নেবে, কারণ আসার সময় আসলে সাইট সিইং করতে করতে হয় না, কারণ মেঘালয় মানে বৃষ্টি, কখন বৃষ্টি হয়ে যায়। যেহেতু ওয়েদার ভালো ছিল আমরা তাই উনি আমাকে গাইড করেছিলেন, সেজন্য উনি কিন্তু আমাদের সরাসরি ইন্ডিয়ার বর্ডার থেকেই আমাদের গাড়ি করে নিয়ে আসছে। উনি আমাদের জন্য অপেক্ষা করছিল। এই যে সেই ব্রিজ, যেই ব্রিজটা আমরা জাফলং থেকে দেখতে পাই, যেখান থেকে আমরা আসলে দেখি যে ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু আমরা আসতে পারি না। তো ফাইনালি আমরা চলেই আসলাম, কবে আসবো করে। তবে মানে কি বলবো, ঢোকার শুরুতেই এত ভাল লাগছিল এই স্বচ্ছ এই ডাউকি নদীটা দেখে। এটা মেবি উমগট নদীর হয়ে আসছে ডাউকি নদী। তো নদীটা দেখে একটা রিফ্রেশ বাতাস, মানে খুবই ভাল লাগছিল। আর পুরা শিলংটাই একটা পাহাড়। আমাদের ড্রাইভার যে কদিন আমরা ছিলাম উনি পার ডেতে নিয়েছিল 3,500 রুপি করে। তবে আপনারা কোথাও কোনো জায়গায় গেলে বা রাস্তায় সব কিছুর টাকা কিন্তু আমাদের দিতে হয়েছে, এগুলো সব আমাদের মধ্যেই। উনি শুধু ঘুরিয়েছে, সেজন্য ওনাকে পার ডে 3,500 করে দিতে হয়েছে। তো আমরা সিলেট থেকে সব কিছু কাজ শেষ করে আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। এবং শিলং যেতে যেতে যেই সাইট সিইংগুলো, যেগুলো ঝর্ণা পড়বে বা দেখানোর মতো যেই জায়গাগুলো আছে, উনি আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে নিয়ে যাবে এবং আমরা যতটুকু সময় দেখতে চাবো বা যতটুকু সময় আমরা এখানে থাকবো উনি আমাদের সাথে থাকবে। তো আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণাতে। মানে এই ঝর্ণাটা দেখার পরে মনে হয়েছিল একটা ঝাঁপ দেই, এত সুন্দর আর এত গরম ছিল। সিলেট অবধি খুবই গরম ছিল, যখনই শিলং ঢুকে যাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল এই তো ঠান্ডা বাতাস। ড্রাইভার বলতেছিল যে এখন গরম ফিল করছেন, বাট একটু পরে মনে হবে যে গাড়ির দরজার গ্লাসটা যাতে লাগিয়ে দিই, এত ঠান্ডা হবে। তো সেটাই আমার দেখার অপেক্ষা, তো সামনে দেখা যাক।
তো আমরা এখানে একদম মায়াবী ঝর্ণাতে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তবে যদি মনে করেন আপনারা গাড়ি আগে থেকে ভাড়া করবেন, তাহলে আমি বলবো যদি দেখেন সেই দিন ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই সাইট সিইং করে করে যাবেন। কারণ আমাদের সাথে অনেকের পরিচিত হয়েছিল বাংলাদেশি ভাই বোন যারা লাস্টের দিন সাইট সিইং করতে পারেনি, খুবই বৃষ্টি ছিল। তো তাদের বৃষ্টির কারণে তো তারা নামতেও পারেনি, সাইট সিইং ভাবছিল লাস্ট দিন করবে। তো লাস্ট দিন করার ক্ষেত্রে তারা কিছুই আসলে দেখতে পারে নাই। যদি ওয়েদার ভালো থাকলে অবশ্যই আপনারা ফার্স্ট থেকে সাইট সিইং করে যাবেন। আসার সময় আসলে অত প্রেশার নেবেন না, নিজেদের মতো করে রিল্যাক্সে চলে আসবেন। তো আমরা যেহেতু যাওয়ার সময় দেখে গেলাম, কিছুটা সময় এখানে বসলাম, একটু আমরা বাতাস খেলাম, ঝর্ণাটা একটু ফিল করলাম, ভিডিও ছবি এই তো পিকচার টিকচার নিলাম। খুব বেশি টাইম সময় আসলে নেওয়া যাবে না, কারণ আমাদের ডাউকি থেকে শিলং যেতে 3 ঘন্টা সময় লাগে। ডাউকি থেকে শিলংয়ে আমাদের আগে থেকে রুম বুকিং ছিল, আমাদের ড্রাইভার উনিই আমাদের রুম বুকিং করে দিয়েছিল। পার ডে রুম বুকিং ছিল 1500 রুপি। এটা ছিল 2 স্টার 3 স্টার মানের। তো আমাদের ছাতাটা উড়ে গিয়েছিল বাতাসে, মানে খুবই বাতাস ছিল। তো ফাইনালি ছাতাটা ধরতে পারছি। এবার আমরা চলে যাব নেক্সট, উনি আমাদের কোথায় নিয়ে যায় সেটাই দেখার বাকি। চলুন আমাদের সাথে। চলে আসলাম যাওয়ার পথে আর একটা ঝর্ণা, এটাকে বলে বাংলাদেশ পান্থপাই ঝর্ণা। যে ঝর্ণাটা আমরা বাংলাদেশ বর্ডার জাফলং থেকে দেখতে পাই, এটা ইন্ডিয়ার কাছ থেকে দেখতে পাচ্ছি। আসলে আমরা গিয়েছিলাম এপ্রিলে। মেঘালয়ের সিজন শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তখন এপ্রিলে পানি আসা শুরু করে, সেপ্টেম্বর জুন জুলাইয়ের দিকে খুব ভরপুর পানি থাকে। আমরা ওই যে বাংলাদেশের ওই নদী দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা ওই পর্যন্ত আসতে পারি, ওখান থেকে আমরা এই ইন্ডিয়ার পান্থপাই ঝর্ণাটা দেখতে পাই। তো এখানে আমরা কিছুক্ষণ বসে ছবি টবি তুলে চলে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। তো তখন সময় ছিল 12:30 শিলংয়ের টাইমে। তো আমরা এখন আর এখানে ডাউকির দিকে আর সাইট সিইং নেই, একদম আমরা চলে যাব। এখন আমরা চলে যাব মেঘালয় ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, যেখানে জীবন্ত গাছের শিকড়। তো আমাদের গন্তব্য এখন সেখানে। তো চলুন যাওয়া যাক। আরেকটা ব্যাপার আপনাদের বলা হয়নি, আমরা কিন্তু ডাউকি বাজার থেকে টাকা ভাঙিয়ে রুপি করে নিয়েছিলাম। আমরা রেট পেয়েছিলাম 67 করে। তো আপনারা কিন্তু ডাউকি বাজার থেকে রুপি ভাঙিয়ে নিতে পারেন, তবে সাবধান, আপনারা কিন্তু টাকা দেখে নেবেন। এখানে কিন্তু অনেক দালাল নকলের খপ্পরে যাতে না পড়েন, এই দিকটা কিন্তু আপনারা একটু খুব কেয়ারফুলি দেখে তারপরে চেক করে নেবেন। আর এখান থেকে নিয়ে নিলেই ভালো হয়, যেহেতু বিভিন্ন জায়গায় যেতেই পার পার্সনের টাকা দিতে হয়। টাকা এন্ট্রি ছাড়া আপনারা কোথাও ঢুকতে পারবেন না। এখানে সব জায়গায় এন্ট্রি, গাড়ির এন্ট্রি, গাড়ি রাখার জন্য আলাদা টাকা দিতে হবে, বা আপনারা কোথাও বসবেন বা কোথাও ঢুকবেন সেখানেও এন্ট্রি ফি দিতে হবে। তো এই ডাউকি বাজার থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আমরা চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে। এখানে থেকে আমরা গাড়ি উনি আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা আমাদের মতো ঘুরে তারপরে আসব। শিলং মেঘালয় ট্রিপে অবশ্যই যারা বেবি নিয়ে আসবেন, ছাতা পানি এগুলো মাস্ট নিয়ে আসবেন, কারণ এই বৃষ্টি, এই রোদ, এই গরম, তো এইগুলো মাস্ট রাখবেন। বড়দের ক্ষেত্রেও তাই। আর যেহেতু আসলে এটা পাহাড়টায় পুরো পাহাড়ের উপরে, নামতে আসলে খুবই সহজ, কিন্তু উঠতে গেলে মনে হচ্ছে যে দম বেরিয়ে যাচ্ছে। তারপরও এই যে দিন শেষে দেখার যে একটা আনন্দ, এটাই আসলে বড়। তো আমরা ঢুকে যাচ্ছি, দেখে দেখে যাচ্ছি। আশেপাশে গ্রাম ছিল, ওদের স্থানীয় যারা খাসিয়ান, শিলংয়ে মেন হচ্ছে আসলে খাসিয়ানদেরই পাওয়ার অনেক বেশি, খাসিয়ানদেরই আসলে সব কিছু। তো খাসিয়ানদের গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজ, এবং ওখানে সুন্দর একটা ঝর্ণা আছে। বেশ কিছুক্ষণ হাঁটতে হবে আপনাকে, দেখে দেখে পথ দেখে দেখে, বা ওখানে লেখা আছে, চিহ্ন দেওয়া আছে আপনি কোন দিকে যাবেন। তো সেইভাবে আপনারা সেইটা ফলো করে করে যেতে থাকবেন। প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরেই অনেক বড় একটা পাহাড়। তো সেক্ষেত্রে মানে আমার তো খুব বেশি কষ্ট হয়নি, বাট আমার হাজব্যান্ড বেবিকে নিয়ে, যেহেতু আমার বেবি 3 ইয়ার্স
ও এখন খুব বেশি হাঁটতে পারে না। যারা বেবি নিয়ে আসবেন আর যারা একদমই বয়স্ক তবে তাদের ট্রিপ দিতে ইচ্ছে করে, মানসিক শক্তিটা আসলে মনোবলটা অনেক বেশি রাখতে হবে এই শিলংয়ের এই ট্রিপে। কারণ এমন কিছু জায়গা আছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। মানে খুবই কষ্ট উঠতে নামতে, যেহেতু পুরোটাই পাহাড়, কিন্তু সবচেয়ে আনন্দ যে এত সুন্দর সৃষ্টি আল্লাহর, মানে রাব্বিল আলামিন এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছে, সেটা আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো আমরা হাঁটতে এসে দেখলাম যে কিছু কিছু অনেকই বয়স্ক ট্যুরিস্ট আছে, দেখলাম তারা আসলে দেখে ভালোই লাগলো যে তারা যেহেতু পারছে আমরাও পারবো বেবি নিয়ে যেতে ইনশাল্লাহ। তো এইভাবে করে করে বেরিয়ে পড়লাম। তো এতদূর ভালোই আসলাম, এখন বেরিয়ে পড়লাম। খুব নিচে, এটা আসলে পাহাড়ের ঢালুর খুবই নিচে, অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে যেতে হয়। চলুন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, লিভিং রোড ব্রিজে। আর এটার এন্ট্রি ফি ছিল জনপ্রতি 50 টাকা। আমার বেবির এন্ট্রি ফি লাগেনি, আমাদের দুইজনের জন্য দিতে হয়েছিল 100 রুপি। আগে অনেক কম ছিল, এখন 10 রুপি বাড়িয়ে দিয়েছে যতটুকু জানতে পারলাম। তো ফাইনালি যেটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকটি গাছের শিকড় দিয়ে আসলে ব্রিজটা করা। আর একটা ঝর্ণা তো যাচ্ছেই, লং বড় একটা ঝর্ণা। ঈদের টাইম ছিল, অনেক ভিড় ছিল, এত রিফ্রেশ আর এত ভাল লাগছিল, মনে হচ্ছিল এখানেই বেশ কিছুক্ষণ বসে থাকি। আর বেবি তো অনেক এনজয় ছিল। আসলে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, মানে আমাদের উঠতেই ইচ্ছা করছিল না, যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছিল। আমাদের নেক্সট যেখানে আমরা যাব সেখানে আমাদের লাঞ্চ করার ছিল, তো ওইখানে যেতে হবে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ভালোই বসলাম, অপেক্ষা করলাম, কিছুক্ষণ বসলাম, তারপরে পিকচার ছবি টবি তুললাম। তো জায়গাটা খুবই সুন্দর, যত কষ্ট করে আসছি তার আসলে এটা দেখার পরে কষ্টটা একদমই শেষ হয়ে গিয়েছিল। মাস্ট এটা ভিজিট করবেন, যতই কষ্ট হোক না কেন। অনেকে আসলে ফিরে যায় যে আসলে পারবো না, তবে মাস্ট ভিজিট করবেন এই প্লেসটায়। বেশ কিছুক্ষণ থাকার পরে এখন আমরা চলে যাব আমাদের নেক্সট অন্য জায়গায় যাওয়ার জন্য। এখানে আমরা কিছুক্ষণ সময় বসলাম। তো খুবই সাবধানে আসলে এটা যেতে হবে, কারণ এগুলো সব পাথরের ছিল, একবার স্লিপ খেলে আসলে খুবই টাফ। তো যাচ্ছি, খুব থেমে থেমে আস্তে আস্তে যেতে হবে, কারণ অনেক লম্বা পথ উঠতে হবে আমাদের পাহাড়। নিচ থেকে নামলে আসলে খুব বেশি কষ্ট হয় না, উপরে উঠতে গেলে আসলে খুবই কষ্ট হয়। তো আস্তে আস্তে কিছু করার নাই, দেখলে হলে আসলে একটু কষ্ট করতেই হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে। তো আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি। এরপরে কিছু খাসিয়ানদের দোকান দেখলাম, এখান থেকে আমরা 20 রুপি দিয়ে ডিম কিনলাম, একটা ডিম 20 রুপি। তো এখান থেকে কেনাকাটা কিছু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা চলে গেলাম, আমাদের গাড়ি অপেক্ষা করছিল সেই আগের জায়গায় যেখানে আমাদের নামিয়েছিল। এখান থেকে আমরা চলে যাব ক্লিন ভিলেজ, যেটাকে পরিষ্কার গ্রাম বলে খাসিয়ানরা বানিয়েছে। ওখানে গিয়ে আসলে আমরা লাঞ্চ করব। ওখানে আসলে সব টুরিস্টরা লাঞ্চ করে, ওখানে লাঞ্চের দুপুরের ব্যবস্থা করা সেভাবে, যাতে ওখানে এসে সবাই ঘুরে লাঞ্চ করতে পারে। তো এখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম আমাদের গাড়ির গন্তব্যে। তো গন্তব্যে এখানে আমরা চলে আসলাম, মাওলিং ভিলেজ, এশিয়ার সবচেয়ে ক্লিন ভিলেজ বলা হয় এটাকে। তারা তাদের পূর্বপুরুষ থেকেই তাদের নিজের গ্রামকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পছন্দ করে এবং তারা রাখে। তো এইটা দেখতেও এন্ট্রি ফ্রি, কিন্তু আমাদের লেগেছিল 100 রুপি দুজনের, আর গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের লেগেছিল এক্সট্রা টাকা। তো এখন পুরো গ্রামটা ঘুরে দেখে তারপরে আমরা লাঞ্চ করব, যেহেতু আগে লাঞ্চ করতে গেলে তখন একটু আলসামি লাগবে, যেহেতু ঘুরতে ইচ্ছা করবে না। তো নামার শেষেই আমরা গ্রামটা আগে ঘুরে নিব, তারপরে আমরা লাঞ্চ করে নিব। প্রথমে একটা দেখতে পাচ্ছি যে এটা একদম একটা বাঁশের তৈরি একটা ব্রিজের মতো করেছে, আশেপাশে একটা নদীর মতো, মানে কি বলে আমাদের বাংলাদেশে বলে খাল, ওরকম সিস্টেম লেকের মতো করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই এশিয়ার যেই ভিলেজটা, এটা আসলে মানে কি বলবো, একটা গ্রাম, নর্মালি আমাদের গ্রাম যেরকম থাকে ওরকমই গ্রাম, জাস্ট এটা রাস্তাঘাট। খাসিয়ানরা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে দেখতে পাচ্ছেন রোডঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে খুব
আহামরি লাগেনি। আর রোদের মধ্যে ঘুরছি তো সামনে দেখতে পাচ্ছি সেই একই সেম গ্রাম, ক্লিন গ্রাম, অবশ্যই এটা অনেক ক্লিন, যেটা আসলে অনেক পজিটিভ একটা ব্যাপার, কিন্তু আহামরি কিছুই ওরকম মনে হয়নি। দেন আশেপাশে ঘুরে টুরে আমরা দেখতে পেলাম স্কাই ভিউ পয়েন্ট, এই যেখানে একটা গাছের সাথে আর একটা গাছের সাথে এইভাবে ওরা করেছে, যেভাবে উপর থেকে একদম শেষ মাথায় উঠে ওখান থেকে পুরো জাফলং বাংলাদেশ দেখা যাবে। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকেই আসছি, আবার এন্ট্রি ফি দিয়ে বাংলাদেশ কি দেখবো, তাই আমরা দেখিনি। ওখানে জাস্ট বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসলাম আমাদের লাঞ্চ করার জন্য। যেখানে আমরা লাঞ্চ করব, ওখানে সবই খাসিয়ানদের দোকান। আর খাসিয়ানরা তো মহিলা আসলে মাতৃতান্ত্রিক, তারা আসলে কাজ করে, তো তারাই সব কিছু করছিল, দেখলাম তারাই খাবার অর্ডার নিচ্ছিল, সব কিছু করছিল। এখানে এসে যা বুঝলাম, আসলে সব প্লেসেই ঢুকতে আসলে ওরা কম বেশি টাকা নেয়, তো কিছু করার নাই, এভাবেই ঘুরতে হবে। তো আমরা খাসিয়ানদের একটা খাবার ওখানে এসে খেটে আমরা মোটামুটি খাবারের দাম এখানে একটু বেশি ছিল শিলং মেন শহরের থেকে, কারণ যেহেতু এখানে একটা ট্যুরিস্ট স্পট এবং বিভিন্ন লোকজন এখানে আসে, তো ওই জন্য খাবার প্রাইস প্লেটার নিয়েছিলাম, প্লেটার থালি ছিল 150 থেকে 120 রুপি বা 180 রুপির মধ্যে আসলে জনপ্রতি খাবার হয়ে যাবে। খাবার মোটামুটি অ্যাভারেজ আসলে চলে, হয়ে যায়। তো আমাদের আজকের শিলংয়ের প্রথম দিনের যে সাইট সিইংগুলো ছিল সেটা আসলে শেষ, দুপুরে লাঞ্চ টাঞ্চ করা শেষ, আমাদের সব কিছু কমপ্লিট। জাস্ট এখন গাড়িতে রিল্যাক্সে বসে চারপাশের সব কিছু দেখা, এবং আমাদের লাস্ট আরেকটা জায়গায় আমরা যাব, যেহেতু আমাদের গার্ড বলে রেখেছিল এখন একটা রিল্যাক্সে ঘুম দেন লং টাইম। আর ডাউকি থেকে শিলং মেন শহরে যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমাদের যতটুকু সাইট সিইং করা ছিল আমরা করে নিয়েছি, তবে আপনারা যদি ফার্স্ট দিন পারেন, আমি বলবো ফার্স্ট দিন আপনারা সাইট সিইং করে করে তারপরে যাবেন। আসার দিনের ওয়েদার কি থাকে না থাকে সেই অপেক্ষায় থাকলে অবশ্যই আপনারা এগুলো নাও দেখতে পারেন। তো যদি ওয়েদার ভালো থাকে ফার্স্ট দিন দেখে যাবেন। আমরা আজকে আপাতত এখন পর্যন্ত আমরা 4টা প্লেসে ঘুরেছি, এখন আর একটা প্লেসে ঘুরবো, সেটা একদম শিলং মেঘালয় ঢুকে যাবার তারপরে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত চলুক, যাক আশেপাশের ভিউগুলো দেখি। আর আশেপাশের ভিউ কি দেখবো, মানে জাস্ট শিলং ঢোকার সাথে সাথে আমার মানে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে শুধু তাকাই থাকি আর ভিডিও করতে থাকি, কিন্তু আসলে এত লং ভিডিও করা যাবে না। যাই হোক, আমি কিছু কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি। আমাদের গার্ড যেহেতু বাংলা বলতে পারে, উনি আমাদের সব কিছু বলে বলে দেখাচ্ছে, এবং কোথায় কি আছে না আছে, খাসিয়ানদের কোথায় কি সব কিছু ডিটেল বলতেছিল। আমাদের ড্রাইভারটা অনেক ভালো ছিল। আপনারা যদি প্রয়োজন মনে করেন ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার ডিটেলস দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ট্রিপ ঘুরে আসতে পারেন। আর সবচেয়ে সুন্দর হলো যে শিলংয়ে দেখলাম পুরোটাই পাহাড় আর পাথর, এই পাথরই আসলে থেকে বাংলাদেশে ঢোকে। তো আর একটা ব্যাপার বলবো যে আমরা ঈদের সময় গিয়েছিলাম, খুবই ভিড় ছিল। আর এখানে আপনারা যদি মনে করেন যে একটা রিল্যাক্সে ট্যুর দিবেন, তাহলে আগে থেকেই সব কিছু বুকিং, হোটেল বলেন, গাড়ি সব কিছু বুকিং করে নিয়ে তারপরে আসবেন। কেননা আপনার যেদিন আমরা আসলাম শিলংয়ে, সেদিন দেখলাম রাতে যে অনেক লোক হোটেলের জন্য ঘুরছে, হোটেলের জন্য, গাড়ির জন্য অনেক বার্গেনিং করছে, হোটেল সব বুকিং হয়ে গিয়েছিল। তো আর অফ সিজনে যদি আসেন, যেহেতু সামনেই সিজন, এই সিজনে আসলে অবশ্যই সব কিছু বুকিং করে আসার চেষ্টা করবেন। আর যদি অফ সিজনে আসেন তাহলে রুম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা আসার পরে দেখেছি অনেক বাঙালি ভাই বোনেরা রুম খুঁজছে, রুম পাচ্ছে না, বা গাড়ি খোঁজাখুঁজি করছে, সব কিছুই বুকিং করা ছিল। তো আমার দেখা সবচেয়ে আজকের 5 নম্বর প্লেসে আমি চলে আসলাম, সেটা হলো সুইসাইড পয়েন্ট যেটাকে বলা হয়। তো এই প্লেসটা আমার কাছে সবগুলোই বেস্ট, তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল এই প্লেসটা। এত সুন্দর ছিল, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাশে ছিল একটা রাস্তা দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়েই আমরা এসেছি। চারপাশের ভিউটা দেখেন, জাস্ট মাথা নষ্ট।
চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের মাঝখানে একদম নিচু একটা জায়গায় খাসিয়ানদের একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, যদিও এটা ছোট্ট না, খুব দূর থেকে আমরা দেখছি। আর পাহাড়ের পাশে এই যে রাস্তা, এই রাস্তা পুরোটা রাস্তাই এরকম, জাস্ট যদি বৃষ্টি হয়ে যায় রাস্তাটা কিন্তু অনেক রিস্ক স্লিপ হয়ে যায়। আমরা যেদিন আসছিলাম আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত ভালো ছিল যে মানে আমরা সব কিছু ভালোভাবে দেখতে পেরেছি। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম। আমাদের যে গার্ড ছিল, ড্রাইভার, উনি বলতেছিল যে ওই যে দেখা যাচ্ছে বর্ষার সময় পুরো পাহাড় দিয়েই পানি ঝর্ণা আসা শুরু করে। এই ঝর্ণার পানি দিয়েই আসলে ও মাঝখানে একটা নদী আছে, নদীটার পানি দিয়ে আসলে খাসিয়ানদের ওনারা কাজকর্ম যা আছে সব করে। আর এই সময় খুব ঝর্ণার বেশি পানি ছিল না, তো মোটামুটি ছিল, সেটাই আসলে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কিছুক্ষণ ভিউ পয়েন্টে দেখার পরে, কিছুক্ষণ সময় কাটার পরে আমরা ছবি টবি তুলে পিকচার টিকচার, আসলে যেই ভিউ পয়েন্ট এখানে আসলে মনে চাচ্ছিল কিছুক্ষণ বসেই থাকি, বাট খুব বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, আমাদের যেহেতু শিলং গিয়ে আমাদের হোটেলে উঠতে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আপাতত আমাদের আর কোনো প্লেসে যাওয়ার নেই, সাইট সিইং করার নেই। আজকে ফার্স্ট ডে আমাদের এখানেই লাস্ট। তো নেক্সট আপনাদের কিন্তু শিলংয়ের সেকেন্ড পার্টে আপনাদের সাথে শেয়ার করব আমরা চেরাপুঞ্জিতে কোথায় ঘুরেছি এবং কোন কোন প্লেসে গিয়েছি, কত টাকা খরচ, সব কিছু শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য দেখার জন্য কিন্তু আপনাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।